যে এই যে পল্টনে যে সমাবেশটা হলো, এই সমাবেশে কিন্তু আন্দোলন জোরদার করার একটা প্রত্যয় কিন্তু বিএনপির সমস্ত সিনিয়র যারা নেতৃবৃন্দ তারা দিয়েছেন এবং এক্ষেত্রে তারা সরকারের উদ্দেশ্য করে কিন্তু মানে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন যে যত জুলুম, যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন, ক্ষমতাচ্যুতির পরে শাস্তিটা কিন্তু আকাশচুম্বী হবে। এবং আপনি জানেন যে বিএনপির আন্দোলন দমাতে কিন্তু সরকারও বলছে যে তারা একটা কঠোর অবস্থানে যাবে। অর্থাৎ এই যে বিএনপি যে সামনে একটা কঠোর আন্দোলনে যেতে পারে এটা সরকার আজ করতে পেরেছে এবং আজ করে তারা ইতিমধ্যেই বলেছে যে আমরা কঠোরভাবে ওদেরকে দমন করব। তো এই যে অলরেডি এই যে মানে এটা শুরু হয়ে গেল। সাকিব, আমি এই কঠোর কঠোর খেলা গত 1-1.5 বছরে বহু শুনেছি এবং এই কঠোর কঠোর খেলার মধ্যে আমি মির্জা ফখরুলের মুখে শুনেছি এবার কি করব, এবার কি বলবো। আর কঠোর কঠোর কথা কয়ে লাভ নেই। আজকের পর্যন্ত তারা কঠোর কঠোর খেলবে, তারা কঠোর কঠোর কাজ করবে, কিন্তু যখন তারা কঠোর আন্দোলনের নামে লক্ষ লক্ষ লোকজনদেরকে রাজধানীতে বা বিভাগীয় শহরে আনে তখন তারা জানে না পরে কি হবে। তাহলে জ্যাকব মিল্টন, আমি আপনাকে একটা বিষয় একটু বলতে চাই যে এই যে আমরা নির্বাচনটাই যে ডামি নির্বাচনের আগে যেটা হয়েছিল যে আমেরিকা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি এভাবে একটা জানাতন নির্বাচন হয় তারা স্যাংশন দেবে, তারা ভিসা নীতির প্রয়োগ করবে, অনেক কিছু করবে। এবং আপনি দেখেছেন যে কত ঘন ঘন আফরিন আক্তার, ডোনাল্ড লু তারা এই দেশে সফর করেছে, পিটার হাসাক একজনের সাথে বৈঠক করেছে। এমন একটা ভাবে আমেরিকা দেখাইছিল যে মানে এরকম একটা নির্বাচন করলে পরে আমেরিকা একদম এমন অ্যাকশন নেবে এই সরকার টিকতেই পারবে না। আমরা অনেকে হয়তো ওই বিষয়টা মনে করেছিলাম যে হ্যাঁ এমনই কিছু একটা হতে পারে। পাশাপাশি বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী যারা ছিল তারাও বেশ উজ্জীবিত ছিল এবং তারাও কিন্তু 28 অক্টোবর এভাবে একটা উজ্জীবিত হয়েই কিন্তু মাঠে নেমেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে 28 অক্টোবরে যখন সরকার একটা ক্র্যাকডাউন করলো, মির্জা ফখরুল তিনি মাইক্রোফোন নিয়ে তিনি কি ঘোষণা দিবেন তিনি মানে অপ্রস্তুত। তিনি হরতাল ঘোষণা দিবেন না কি দিবেন তিনি জানেন না। তো এই যে এত এত মানে লক্ষ লক্ষ লোককে ঢাকায় আনা হলো, তাদেরকে হতাশ করে ফেরত দেওয়া হলো, তারা যার যার মতো বাসায় চলে গেল, আন্দোলনটাকে তারা জমাতে পারলো না। আবার এদিকে একটা ভুয়া নির্বাচন করে ফেলা হলো এবং সেখানে আমেরিকা বললো যে তারা পদক্ষেপ নেবে, তারাও কিছু করলো না। এখন এই যে বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে যখন আমার কথা হয় তারা বলে ভাই আমেরিকাও কথা রাখে নাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা রাখে নাই, তাহলে আমরা তৃণমূলের যারা আছি তারা তো এই যে কোর্টে কোর্টে আমাদের যে হাজিরা দিতে হয়, পকেটের টাকা খরচ করতে হয়, আমরা তো দিশাহারা। আমেরিকাও কথা রাখছে না, দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাও কোনো দিক নির্দেশনা দিচ্ছে না, তো আমরা যাবো কই? এই যে একটা অবস্থা বিরাজ করছে এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। আমেরিকা, আপনি যে কথাটা বলছেন এটা আমরা অ্যাজিউমড করি যে আমেরিকা এই কথা বলছে। আমেরিকা যে কথাগুলোর আপনি যে কথাগুলো বলছেন আমি আপনার কথার বিরোধিতা করছি না, কিন্তু এটা আমাদের অ্যাজিউমড কথা। আমেরিকা বলছে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন যাতে অংশগ্রহণমূলক নির্বাচন যদি কেউ করে তো সেক্ষেত্রে পার্সোনালি আমি নাম বলবো না, বিএনপি, জামাত ইসলামী এদেরকে সঠিকভাবে বলা হয়েছে কিভাবে কি করতে হবে, তাদেরকে আলাপ আলোচনা করা হয়েছে এবং যখন করা হয়েছে এখান থেকে বেরোনোর সাথে সাথে এই কথাগুলো ইন্ডিয়ান হাই কমিশনে চলে গেছে এবং যাওয়ার পরে পিটার হাস রাগ হইয়া, আপনার মনে আছে কিনা জানি না, রাগ হইয়া সে শ্রীলঙ্কা চলে গেছিল ভ্যাকেশনের কথা বললাম, তার প্ল্যানিং এ সে বিএনপি দিয়ে রাখাইতে পারে না। তারা বলছে আমরা নির্বাচনে যাব না, হাসিনার অধীনে নির্বাচনে যাব না। আপনারা কি জানেন বিএনপি নেতৃবৃন্দকে পিটার হাস সরাসরি বলছে তোমরা নির্বাচনে যাবে না, কিন্তু এই ভুয়া নির্বাচনকে প্রতিহত করার জন্য তোমাদের কি কি প্ল্যান, তোমরা কি করবা? বলছে নির্বাচন করতে দেওয়া হবে না যদি ঠিক মতো না হয়। আপনি আমাকে একটা কথা বলেন, বিএনপি নির্বাচন করবে না, অংশগ্রহণমূলক নির্বাচন করবে না হাসিনার অধীনে, এই নির্বাচনকে থামানোর জন্য একটা অহিংস আন্দোলন করার জন্য কোন ভোট কেন্দ্রের পাশে 2000, 5000, 10,000 লোক গিয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো নির্বাচন হচ্ছে না, এখানে আমরা প্রতিবাদ করছি, এখানে কোনো কিছু নাই, এমন কোনো কিছু আছে? এমন কিছু করেছে? একটা জায়গার কথা কি আপনি আমাকে বলতে পারেন? নাই, কোন জায়গায় এটা তারা দেখায় নাই। কি করেছে জানেন? আমরা নির্বাচন করব না। এখন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ কি করছে, তাদের ভুয়া লোকজন নিয়ে ভাড়া কইরা ভোট কেন্দ্রের সামনে 1-2 হাজার লোককে দাঁড়া করায় রাখছে।
বিএনপি কি ওখানে 10,000 লোক দাঁড় করাইয়া যাইয়া বলছে যে এরা ভুয়া লোকজন দাঁড়াইয়া ওখানে যাইয়া তারা এই কাজটা করছে? করে নাই। জামাত ইসলামী এই কাজটা করছে? করে নাই। বিরোধী দলের কোন দল এই কাজটা করছে? করে নাই। আরেকটা কাজ করছে, ভারত বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলের বিশ্বাসের দ্বারা বিএনপি কে ম্যানিপুলেট করায় বলছে জামাতের সাথে আমরা একত্রে কাজ করব না। তো এখন আপনারা বলছেন আমেরিকা বাংলাদেশে প্রমিস করছে যে তোমরা যে কাজগুলো করো এগুলো আমরা করব, এ ধরনের কথা বলছে। আর আরো একটা কথা, একটা বিদেশি 14,000 মাইল দূরের পৃথিবীর একমাত্র পরাশক্তি এসে বলছে তোমাদেরকে আমরা এই সাপোর্ট দেবো, এতটুকু করব, কিন্তু তোমাদের যেই কাজ এই কাজগুলো তোমাদের করতে হবে। আমি একটা কথা বলি সাকিব, আফ্রিকার অ্যাপার্থাইড সরানোর জন্য আন্দোলন কি আফ্রিকানরা করছে নাকি ইউরোপিয়ান সাদারা যাই আন্দোলন করছে? আমার একটু বলেন তো আপনি, কারা করছে? আফ্রিকার অ্যাপার্থাইড সরানোর জন্য আফ্রিকার কালারা ওই আন্দোলন করছে। আফ্রিকার অ্যাপার্থাইড খেদানোর জন্য ইউরোপ থেকে সাদারা গিয়ে আন্দোলন করে নাই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রাথমিক দায়িত্ব, ইমানি দায়িত্ব বাংলাদেশিদের এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ করে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। তারা ভারতের দাবেদারি করে, ভারতের দাবেদারি করে নিজেরা বেনিফিশিয়ারি হয় এবং তারা সেক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে, বাংলাদেশের সংবিধানের রক্ষার্থে, বাংলাদেশের জাতীয় পরিচয়ের রক্ষার্থে তারা কোনো কাজ করবে না। আমেরিকা কি গিয়ে বলছে তোমরা এই ভুয়া নির্বাচনের সময় ঘরে বসে ঘুমাও? এটা কি আমেরিকা বলছে? আমি জাস্ট লজ্জা পাই। আমি এক সময় মির্জা ফখরুলকে আমি প্রথম থেকেই নেতা হিসাবে আমি পছন্দ করি না, কিন্তু কেউ একজন আমাকে বলছিল না উনি সৎ মানুষ, উনি যোগ্য মানুষ। তো আমি একজন সৎ ব্যক্তি হিসাবে আমি ওনাকে চিনি না। তারপর ওনাকে একদিন আমি নিউ ইয়র্কে দেখলাম একটা হোটেলে, একটা কি জন্য মেরিয়ট, লাগোডিয়া মেরিয়ট। আমি ওনার সাথে 3 মিনিটের কনভারসেশনে আই কনক্লুড এই লোকটা একটা মাকাল ফল। এক পদ লোক আছে যে লোকটা ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষ কারো ভালো কাজে লাগে না। তাহলে ভালো মানুষ দিয়ে আমি কার বাল ছিড়ব? লোকটা ভালো মানুষ। আরে ভাই, বিপ্লব ঘটানোর জন্য কোনো ভালো মানুষ দরকার নাই তো। আমার ওবায়দুল কাদের দরকার, আমার ইলিয়াস আলী দরকার, আমার ব্রিগেডিয়ার আজমি দরকার, আমার জিয়াউর রহমান দরকার, আমার শেখ মুজিব দরকার, আমার ওই মির্জা ফখরুল দরকার নাই, মির্জা আব্বাস দরকার নাই, ইকবাল টুকু দরকার নাই, সামা ওবায়েদ দরকার নাই, আমির খসরুর দরকার নাই, আব্দুল্লাহ আল মিন্টুর দরকার নাই, সাদেক হোসেনের দরকার নাই। কারণ এগুলা সব হইতেছে বেঈমানের গোষ্ঠী। ওরা দলের প্রতি লয়াল না, ওরা পরিবারের প্রতি লয়াল না, ওরা দেশের প্রতি লয়াল না। ওরা একটা জায়গায় লয়াল, সেটা কি জানেন? ওরা ভারতের প্রতি লয়াল। সব খানকির পোলাদের মধ্যে ভারতীয় আনুগত্য আছে, শুধু দেশের প্রতি তাদের আনুগত্য নাই এবং দলের প্রতি তাদের আনুগত্য নাই। তো যে লোকগুলোর দেশের প্রতি আনুগত্য নাই, যে লোকগুলোর বাংলাদেশের স্বাধীনতার প্রতি আনুগত্য নাই, যে লোকগুলোর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আনুগত্য নাই, যে লোকগুলোর 17 থেকে 20 কোটি মানুষের আনুগত্যের প্রতি আনুগত্য নাই, যে লোকগুলোর ইমানের প্রতি আনুগত্য নাই, যে লোকগুলোর নবীর উপরে আনুগত্য নাই, আল্লাহর উপরে আনুগত্য নাই, এইসব শুয়োরের বাচ্চাদেরকে নেতা আসনে বসিয়ে
যারা পূজা করে মনে করে এরা খুব ভালো নেতা। ভাই, আপনারা বোকার স্বর্গে বাস করছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 7 টাকা যেদিন আজকের নাজমুস সাকিব আমাকে প্রশ্ন করছে একদিনের 7 টাকার অবমূল্যায়ন, আরে ভাই টাকার তো ওই দিনই পুটকি মারছে যেদিন ভারতের সাথে তারা চুক্তি করছে রুপি দিয়ে বাংলাদেশের রপ্তানির জন্য যে পেমেন্ট করা হবে ওটা রুপিতে করা হবে, বাংলাদেশ এগ্রি করছে। ওই দিনই তো বাংলাদেশের টাকা পুটকি মারা হয়েছে। ওখানে 2 ধরনের কথা ছিল, যে তারাও বাংলাদেশের টাকা অ্যাকসেপ্ট করবে এবং আমরা রুপি অ্যাকসেপ্ট করব, কিন্তু যে আমাদেরকে রুপি নিতে হচ্ছে, তারা টাকা নিচ্ছে না, টাকা নিচ্ছে না। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা কোথায় কোথায় বলেন জেকব মিল্টন গালি দেয়, জেকব মিল্টন ভালো না। আমার ভালো হওয়ার দরকারও না, আপনারা ভালো হন কোথায়? আমি বাংলাদেশের দালালি করি, লাগলে আমি গালি দিব, আমার ভালো হওয়ার দরকার নাই। যুদ্ধের ময়দানে আমি বিসমিল্লাহ কয়ে যুদ্ধ শুরু করবো, কিন্তু খুন করা শুরু করলে আমি মারতে থাকবো, সামনে আগাইতে থাকবো। দ্যাটস মাই ক্যারেক্টার। আমার দেশের ব্যাপারে আমি কোথাও কম্প্রোমাইজ করব না, এটা করার মতো মানসিকতা আমার নাই। আর বাংলাদেশে আমার রাজনৈতিক কোনো অ্যাম্বিশনও নাই। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, বাংলাদেশের রাজনীতি করতে গেলে প্রথম যদি এইটা করতে হয় যে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্যে যেতে হবে, মনে রাখেন দেশটাকে ধ্বংস করার প্রথম পদক্ষেপ। বাংলাদেশকে ধ্বংস করার প্রথম পদক্ষেপ হলো পরিবারতান্ত্রিক রাজনীতির ভিতরে ঢুকে যান। আজকে চিন্তা করে দেখেন, একটা ইউনিয়নের চেয়ারম্যানও আগে কে চেয়ারম্যান ছিল, তার আত্মীয় স্বজনরা হয়েছে ওইখানকার লোকজন, ওই চেয়ারম্যানের বউ, চেয়ারম্যানের পোলা, চেয়ারম্যানের নাতি। কি করবেন? আমি আর আপনি বসে বসে ইউটিউবে শো বানাবো, আর ওই যে ইউটিউবের আমার কত সাবস্ক্রাইবার আছে এই বাল দিয়া 2 পয়সা কামাবো, কিন্তু একবারও চিন্তা করব না যে আমরা ডোনাল্ড লুর কথা বলছি, ডেভিড স্লেটন মিলির কথা বলছি, কিন্তু দেশে আন্দোলনের কোনো খবর নাই। আমি যদি বিএনপি কে বলি তাদের এই পলিসি কি, ওই পলিসি কি, কমার্স পলিসি কি, এডুকেশন পলিসি কি, ফরেন পলিসি কি, ইন্টারনাল পলিসি কি, এগুলো নিয়ে কারো কোনো কথাবার্তা নাই।